প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবন অতিবাহিত করছো এবং ঘরে বসে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের আমার ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। থার্ড ইয়ার শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। তোমরা জানো যে গত ক্লাসে আমি তোমাদের স্বামী বিবেকানন্দের বাংলা নবজাগরণের যে অবদান সমূহ ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাঙালি দর্শনে শ্রী অরবিন্দের অবদান, যিনি হচ্ছে অরবিন্দ ঘোষ নামে পরিচিত। তো চলো তার বাংলা দর্শনে তার অবদান সম্পর্কে জানার আগে তার সম্পর্কে আমরা একটু জেনে নিই এবং তার রাজনীতি সম্পর্কে আমরা কিছু জানবো। শ্রী অরবিন্দ বা অরবিন্দ ঘোষ 15 আগস্ট 1872 সালে জন্মগ্রহণ করেন এবং 5 ডিসেম্বর 1950 সালে মৃত্যুবরণ করেন। ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্ম সাধক এবং দার্শনিক। তার পিতা ছিলেন কৃষ্ণধন ঘোষ এবং মাতামহ রাজনারায়ণ বসু। অরবিন্দ ঘোষ বাল্যকালে ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে গমন করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে টাইপস পাশ করেন। দেশে ফিরে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অনুজ বারীন্দ্র কুমার ঘোষকে বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কংগ্রেসের চরমপন্থী গ্রুপের নেতৃত্বে থাকাকালে বঙ্গভঙ্গ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শৈশব শিক্ষা। অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি হুগলি জেলার কর্ণনগর এর প্রাচীন ঘোষ বংশের সন্তান। তার বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন তৎকালীন বাংলার রংপুর জেলার জেলা সার্জন। মা স্বর্ণলতা দেবী ব্রাহ্ম ধর্ম অনুসারী ও সমাজ সংস্কারক রাজনারায়ণ বসুর কন্যা। সংস্কৃতে অরবিন্দ শব্দের অর্থ হচ্ছে পদ্ম। রংপুরে তার বাবা 1871 এর অক্টোবর থেকে কর্মরত ছিলেন। অরবিন্দ রংপুরে জীবনের প্রথম 5 বছর পার করেন। ডক্টর ঘোষের আগে বিলেতের কিংস কলেজে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করেন। তিনি সন্তানদের ইংরেজি পন্থা এবং ভারতীয় প্রভাবমুক্ত শিক্ষাদানের মনোভাব পোষণ করতেন। তাই 1877 সালে 2 অগ্রজ সহোদর মনমোহন ঘোষ এবং বিনয় ভূষণ ঘোষ সহ অরবিন্দকে দার্জিলিং এর লরেটো কনভেন্টে পাঠানো হয়। লরেট কনভেন্টে 2 বছর লেখাপড়ার পর 1879 সালে 2 সহোদর সহ অরবিন্দকে বিলেতের ম্যানচেস্টার শহরে পাঠানো হয় ইউরোপীয় শিক্ষালাভের জন্য। জনৈক রেভারেন্ড এবং শ্রীমতী ডিউইটের তত্ত্বাবধানে তাদের থাকার ব্যবস্থা করা হয়। রেভারেন্ড ডিউইট ছিলেন অ্যাংলিকান যাজক, রংপুরে ব্রিটিশ বন্ধুদের মাধ্যমে, যার সাথে ডক্টর ঘোষের আগে থেকেই পরিচয় ছিল। ডিউইট পরিবার 3 ভাইকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করেন। শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষতা এবং ভারত ও তার সংস্কৃতির কোন রকম উল্লেখ না করার অনুরোধ ছিল। 1884 সালে অরবিন্দ লন্ডনের সেন্ট পলস স্কুলে ভর্তি হন। এখান থেকে গ্রিক, লাতিন এবং শেষ 3 বছরে সাহিত্য, বিশেষত ইংলিশ কবিতা অধ্যয়ন করেন। ডক্টর কেডি ঘোষ ভেবেছিলেন তার 3 পুত্রই সম্মানসূচক ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করবেন, কিন্তু 1889 সালে দেখা গেল একমাত্র সবার ছোট অরবিন্দ বাবার আশা পূরণ করতে পেরেছেন। বাকি ভাইয়েরা ইতিমধ্যে ভিন্ন দিকে নিজ নিজ ভবিষ্যতের পথ বেছে নিয়েছেন। আইসিএস কর্মকর্তা হওয়ার জন্য ছাত্রদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে হতো এবং ইংরেজি বিশ্ববিদ্যালয়ে 2 বছর অধ্যয়নের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণে বৃত্তি অর্জন ছাড়া ইংলিশ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অরবিন্দের পক্ষে সম্ভব ছিল না। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিংস কলেজের বৃত্তি পরীক্ষা পাশ করে তা সম্ভব হয়েছিল। তিনি কয়েক মাস পর আইএস এর লিখিত পরীক্ষায় 250 জন প্রতিযোগীদের মধ্যে 11তম স্থান অধিকার করেন। 2 বছর প্রবেশনের শেষ দিকে অরবিন্দ নিশ্চিত হন যে ব্রিটিশদের সেবা করার ইচ্ছে তার নেই। অতএব আইএস পরীক্ষায় অংশগ্রহণের যে অশ্বারোহণ পরীক্ষা, সেটাতে তিনি হাজির হন নাই এবং সেজন্য তাকে অকৃতকার্য করা হয়। একই সময় বারোদার মহারাজ তৃতীয় ছায়াজিরাও গায়কোয়াড় বিলেত ভ্রমণ করছিলেন। স্যার হেনরি কটনের ভাই জেমস কটন, যিনি কিছুদিন বাংলা লেফটেন্যান্ট গভর্নর এবং সাউথ কেনিংস্টন লিবারেল ক্লাবের সচিব ছিলেন। অরবিন্দ ও তার বাবা পূর্ব পরিচিতির সুবাদেই বারোদা স্টেট সার্ভিসের অরবিন্দের চাকরির ব্যবস্থা করেন এবং যুবরাজের সাথে অরবিন্দের সাক্ষাতের ব্যবস্থা করে দেন। অরবিন্দ বিলেত ছেড়ে ভারতের অভিমুখে যাত্রা করেন 1893 সালের ফেব্রুয়ারিতে। অর্থাৎ তিনি যখন শুনতে পেলেন যে ভারতের
ব্রিটিশ শাসনে অপশাসন চলছে তখন কিন্তু তিনি আর থাকতে রাজি হলেন না, তিনি কিন্তু চলে আসলেন। বারোদায় অরবিন্দ স্টেট সার্ভিসে যোগদান করেন সিভিল অ্যান্ড সেটেলমেন্ট বিভাগে, পরে কোষাগার হয়ে অবশেষে সচিবালয়ে গাইকোয়াড়ের জন্য বক্তৃতা লেখার কাজে নিযুক্ত হন। বারোদায় অরবিন্দ ভারতীয় সংস্কৃতির উপর গভীর অধ্যয়ন শুরু করেন। নিজ উদ্যোগে সংস্কৃত, হিন্দি এবং বাংলা শিখেন। বিলেতের শিক্ষায় যেসব থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। অধ্যয়নের বেশি মনোযোগী হওয়ায় অন্যান্য কাজে সময়ানুবর্তিতার অভাব দেখা দেয় এবং ফলস্বরূপ পরে তাকে বারোদা কলেজে ফরাসি ভাষার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বারোদাটা হচ্ছে গুজরাটের একটি শহর। সেখানে অল্পদিনেই তিনি জনপ্রিয়তা পান অপরিচিত শিক্ষা পদ্ধতির কারণে। পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষের পদেও আরোহণ করেন। তিনি বারোদা থেকেই তার প্রথম কাব্য সংকলন দ্য ঋষি প্রকাশ করেন। একই সময়ে তিনি ব্রিটিশ বিরোধী সক্রিয় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। বারোদা স্টেটে অধিকৃত পদের কারণে পদ্মার আড়াল থেকেই কাজ করা শুরু করেন। বাংলা ও মধ্যপ্রদেশে ভ্রমণ করে বিপ্লবী দলগুলোর সাথে সংযোগ স্থাপন করেন। লোকমান্য তিলক এবং ভগিনী নিবেদিতার সাথেও যোগাযোগ স্থাপিত হয়। বাঘা যতীন হিসেবে পরিচিত যতীনাথ ব্যানার্জির জন্য তিনি বারোদার সেনা বিভাগে সাময়িক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে তাকে বাংলার অন্যান্য বিপ্লবী দলগুলোকে সংগঠিত করার কাজে পাঠানো হয়। তার রচিত যে গ্রন্থগুলো আছে সেটা হচ্ছে দ্য লাইফ ডিভাইন, এসেস অন গীতা, দ্য এজ অফ কালিদাসা, এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন, দ্য রেনেসান্স ইন ইন্ডিয়া, স্পিচ অফ অরবিন্দ, সাবিত্রী, মাদার ইন্ডিয়া। কারা কাহিনী, ধর্ম ও জাতীয়তা, অরবিন্দের পত্র। তার রাজনৈতিক চিন্তা যদি দেখি, অরবিন্দের রাজনৈতিক আদর্শ ও কর্মপন্থার তিনটি দিক ছিল। এক হচ্ছে গুপ্ত বৈপ্লবিক প্রচার কার্য চালানো এবং সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি হিসেবে সংগঠন গড়ে তোলা। দুই, সমগ্র জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে প্রচার কার্য চালানো। এবং তিন হচ্ছে অসহযোগ ও প্রতিরোধের মাধ্যমে বিদেশি শাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা। ব্রিটিশ শাসনের কঠোর দমন নীতির প্রতিক্রিয়া হিসেবে বাংলায় সন্ত্রাসবাদ গড়ে উঠলে অরবিন্দ আপোষ নয় নামে একটি বই লিখে বিপ্লবী দলের সদস্যদের মধ্যে গোপনে প্রচার করেন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হলে বারোদা চাকরি ছেড়ে তিনি বাংলায় আসেন এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি 1906 সালে কলকাতায় জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ ও বিপিনচন্দ্র পালের বন্দে মাতরম ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হন। এই পত্রিকায় জৈনিক পাঠকের রাজদ্রোহী বক্তব্য প্রকাশিত হলে 1907 সালে অরবিন্দ ও বিপিন চন্দ্র পাল অভিযুক্ত হন। বিপিন চন্দ্রের 6 মাস জেল হয় এবং অভিযোগ প্রমাণিত না হয় অরবিন্দ মুক্তি পান। 5 বছর সক্রিয় রাজনীতিতে জড়িত থেকে তিনি কংগ্রেসের জাতীয়তাবাদী নেতা ও বিপ্লবী দলের নেপথ্য নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1908 সালে 30 এপ্রিল ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা মারা হলে রেলগাড়ির আরোহী 2 জন ইউরোপীয় মহিলা নিহত হয়। এ অপরাধে 3 মে অরবিন্দকে গ্রেপ্তার করা হয় এবং 9 মে পুলিশ অস্ত্রশস্ত্র, বোমা ও অন্যান্য কাগজপত্র সহ বারিন ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে। তাদের সকলের বিরুদ্ধে আলিপুরে বোমা মামলা শুরু হয়। মামলার রায়ে কারো শাস্তি হয়, কিন্তু অরবিন্দ শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান। আসলে তার দর্শন চিন্তা নিয়ে আলোচনা করি। জেলে থাকা অবস্থায় অরবিন্দের জীবনের পরিবর্তন শুরু হয়। তিনি আধ্যাত্মিক সাধনার প্রতি আকৃষ্ট হয়ে 1910 সালে রাজনীতি ত্যাগ করে পন্ডিচেরি গমন করেন এবং সনাতন ধর্ম প্রচার ও আশ্রম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন। এভাবে বিপ্লবী অরবিন্দ ঋষি অরবিন্দে পরিণত হন। পন্ডিচেরিতে অরবিন্দ যোগ সাধনা নামে একটি পুস্তক প্রকাশ করেন এবং বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত যোগ সাধনা ও হিন্দু ধর্ম বিষয়ক রচনা প্রকাশ করেন। তিনি বেদ, উপনিষদ, স্বরদর্শন, গীতা, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করে প্রাচীন ভারতের ধর্ম ও দর্শন শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। অরবিন্দের দার্শনিক চিন্তা যে সূত্রের উপর গড়ে ওঠে তা হলো: 1. সবকিছু ব্রহ্ম থেকে জাত এবং ব্রহ্মেই লয় প্রাপ্ত হচ্ছে, এ চক্র চিরন্তন। 2. জীবন ও মৃত্যু একই চক্রের দুটি দিক, এটি আত্মার পুনরুজ্জীবন। 3 হচ্ছে বিশ্বজগতের যা শাশ্বত নীতি তাই মানবাত্মা ও নিখিল প্রকৃতির পরিণাম নির্ধারণ করে। 4 হচ্ছে মানুষের লক্ষ্য হলো দিব্য জীবন, যা ব্রহ্মে মিশে যায়। আত্মজ্ঞানের মাধ্যমে সে দিব্য জীবনের সন্ধান পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখা দরকার যে অরবিন্দ কিন্তু ভাববাদ এবং বস্তুবাদের সমন্বয় করেছেন।
তিনি দেখেছেন যে যারা ভারতীয় উপমহাদেশের যারা মানুষ, তাদের মধ্যে হচ্ছে ভাববাদের প্রকোপ বেশি এবং তারা ভাববাদের চর্চার ফলে তাদের মধ্যে জগতের প্রতি যে বৈরাগ্য বা বিতৃষ্ণা সেটা চলে এসেছে, এবং অপরদিকে পাশ্চাত্যে হচ্ছে বিজ্ঞানবাদী চেতনা, বস্তুবাদী চেতনা রয়েছে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে তারা বেশি বিজ্ঞানবাদী চেতনা, বস্তুবাদী হওয়ার কারণে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসটাও কমে আসছে। অর্থাৎ দুই দিকেই দুই ধরনের প্রবলেম ছিল, যেখানে ভাববাদের বিজ্ঞানের প্রতি কম ইয়ে ছিল, এবং অপরদিকে হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞানের বেশি বৈজ্ঞানিক চিন্তাধারা বা বস্তুবাদী চিন্তাধারার ফলে তাদের মধ্যে আধ্যাত্মিকতার ব্যাপারটাও কম ছিল। তো উনি এই দুইটার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন, এবং তিনি ভারতবর্ষে যে ভাববাদের যে অবস্থা সেটা বলতে গিয়ে এই উক্তিটি করেন যে ভাবের উপর ভর করেই চৈতন্যের ধম্ম সারে উঠেছিল। কিছুদিনের জন্য চৈতন্য ধর্মের ইন্টেন্সিটি খুবই প্রবল ছিল, অর্থাৎ তীব্রতা অনেক প্রবল ছিল, কিন্তু বিজ্ঞান সাধনার অভাবে উহা টিকে থাকেনি। বুদ্ধের ধম্ম শুদ্ধ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সেখানেও ছিল না হায়ার বিজ্ঞান। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে ভাববাদ এবং বস্তুবাদ দুইটারই সমন্বয় হোক। আধ্যাত্মিকতাকে শ্রী অরবিন্দ শুধুমাত্র একটি স্থিতিশীল অপরিবর্তন চিন্তন বিষয় হিসেবে মনে করেননি। তিনি মনে করেন এর মধ্যে গতিশীল পরিবর্তন ও পরিবর্তনের গুণগুলো নিহিত রয়েছে। তার মতে এক ও বহু উভয়ই সত্য, জড় ও আত্মা অভিন্ন। জড় আত্মার আধার জাগতিক ও জৈব বিবর্তনের ধারায় সীমিত চেতনার ফলে আত্মা প্রথমে নিশ্চেতন অবস্থায় থাকে। এই নিশ্চেতন অবস্থা থেকে ক্রমপর্যায়ে জড় জীবন ও মনের উদ্ভব ঘটে। শ্রী অরবিন্দ দিব্য জীবন গ্রন্থে লিখেছেন, জড়বৎ যেমন আজ দিব্য পুরুষের ক্রতুর সাধন, বৈরাগ্যবাদ যে একদিন তার চেয়ে উৎকৃষ্ট সাধন ছিল, সে কথা স্বীকার করতেই হবে অকপটে। জড় বিজ্ঞানের অনেক সিদ্ধি ও ঋদ্ধিকে সম্পূর্ণ বর্জন করতে হবে ভবিষ্যতে। হয়তো বা ঘটতে হবে তার আমূল রূপান্তর, কিন্তু তবুও তার মাঝে যা কিছু সত্য এবং শ্রেয়স্কর বৃহৎ সাম্যের সাধনায় তাকে বাদ দিয়ে তো চলবে না। অর্থাৎ এই কিন্তু জড় এবং আধ্যাত্ম দুটারই কিন্তু মিলের কথা বলা হয়েছে, মানে সমন্বয়ের কথা বলা হয়েছে। তার মতে মানুষ সবকিছু খণ্ড দৃশ্যে দেখে বলে বিরোধের সৃষ্টি হয়। জড়ের মধ্যে যেমন প্রাণ ও মন প্রচ্ছন্ন থাকে, তেমনি অতি মানুষও নিহিত থাকে। ব্রহ্ম শুধু জড়ের আকারে আবরিত নন, সেই আবরণের চেতনা ও আনন্দ আচ্ছাদিত থাকে। শ্রী অরবিন্দের মতে জ্ঞানের মাধ্যম হলো সজ্ঞা। অবশ্য জ্ঞানের উন্নতির জন্য তিনি কিন্তু বিচার বুদ্ধির প্রয়োজনীয়তাও কিন্তু স্বীকার করেছেন। সজ্ঞার কাজ হলো সত্য আবিষ্কার করা, আর যুক্তির কাজ হলো মানুষের ভুল ভ্রান্তি সংশোধন করা, যেটা আমরা বুদ্ধির মধ্যে পাই। তার দর্শন রচিত হয়েছে বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র বা বেদান্ত ও গীতার সাথে, কিন্তু এসব সত্ত্বেও তার দর্শনের মূল ভিত্তি ছিল নিজ জীবনের অনুভূতি। তিনি বিশ্বাস করেন বিবর্তনের ধারা এই পৃথিবীতে একদিন দেহ মানবের আবির্ভাব ঘটবে। এই প্রত্যয় ছিল তার দর্শনের মূল কথা। এখানে আমরা এখন আসলে দেখি যে বিবর্তন নিয়ে যে অরবিন্দের আলোচনা সেটা একটু দেখে নিই। আমরা যদি এমনি নর্মালি দেখি যে বিবর্তন ক্ষেত্রে আমরা দুই ধরনের কনসেপ্ট পেয়ে থাকি, যে একটা সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট অফ ইভলিউশন, একটা হচ্ছে মেটাফিজিক্যাল অধিবিদ্য, একটা হলো বৈজ্ঞানিক, একটা হচ্ছে অধিবিদ্য কনসেপ্ট অফ ইভলিউশন। তো যেখানে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সেখানে সায়েন্টিস্ট বায়োলজি যারা আছেন বা জীববিজ্ঞানী যারা আছেন, তারা হচ্ছে তাদের যে ইভলিউশনের আলোচনার বিষয়, তারা হচ্ছে সেটা বেসড অন রিজন, ফ্যাক্টস এন্ড অবজারভেশন, অর্থাৎ তারা পর্যবেক্ষণ, সত্য এবং বুদ্ধির মাধ্যমে কিন্তু তারা হচ্ছে আলোচনা করে থাকে। এদিকে আমরা যেটি অধিবৃত্ত কনসেপ্টটা দেখি, সেখানে হচ্ছে আমরা হেগেলকে পাই বা অরবিন্দকে পাই, তারা হচ্ছে পরম সত্তা এবং হচ্ছে নিয়ে বেসিসে হলো আলোচনাটা হয়ে থাকে বিকাশের, যেখানে হেগেল হচ্ছে পরিবর্তনের শেষে ধাপটা হচ্ছে পরম সত্তার কথা বলেছেন। অরবিন্দ এখানে হচ্ছে ব্রহ্ম বা ব্রাহ্মকেই হচ্ছে বা সত্তা চেতনকেই হচ্ছে এই বিকাশের যে পরিবর্তনের যে ধারা, সেটা তার মাধ্যমে হয়, সেটা তিনি বলেছেন। Similarity with the Upanishad, creation according to Aurobindo is nothing but an expression of joy or আনন্দ। অর্থাৎ এই যে জগৎ সৃষ্টি, এই যে পরিবর্তন, এই যে বিকাশ, এই সবকিছু হচ্ছে যে ব্রহ্মের যে হচ্ছে জয় বা আনন্দ, তার জন্য হয়ে থাকে। এবং তিনি হচ্ছে সাংখ্য দর্শনে যেভাবে প্রকৃতি এবং পুরুষের মিলনের যে প্রকৃতি বিকাশ বা বিবর্তনের কথা বলা হচ্ছে, তিনি এটা স্বীকার করেন না বা ওটাতে ভিত্তিতে তিনি আলোচনা করেননি। তিনি হচ্ছে গীতা এবং হচ্ছে বেদান্ত দর্শনের আলোকে কিন্তু
এটা আলোচনা করে, বিশেষ করে শঙ্করের বেদান্ত দর্শনের যে ব্রহ্মই সবকিছু এবং জগৎ যে মিথ্যা সেটা বা মায়া, জগৎ মায়া, সেই হিসাবেই বা সেটার উপর বেসিস করেই তিনি কিন্তু বিবর্তন নিয়ে আলোচনা করেছেন। আর তার মতে তিনি যদিও শঙ্করের বেদান্তকে কিছুটা স্বীকার করেছেন এবং কিছুটা তিনি নতুনত্ব নিয়েছেন, যেখানে তিনি বলেন যে তার মতে যদি সত্তার দিক থেকে দেখা যায় তাহলে হচ্ছে ব্রহ্ম এবং হলো এই যে মানে যেটা হচ্ছে সত্তা বা আমাদের যে জীব সত্তা, সেটা তারা হচ্ছে অভিন্ন। কিন্তু যদি কর্মক্ষেত্রে দেখা যায় সেখানে সব ভাগ আছে, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা কর্মক্ষেত্র আছে এবং সেখানে তাদের স্বাতন্ত্র্য বোধ আছে এবং তারা যখন হচ্ছে তাদের কর্মের মাধ্যমে এবং তাদের আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা যখন তাদের অহংবোধকে ত্যাগ করতে পারো, তখনই তারা পরমাত্মার সাথে মিলে যেতে পারবে এবং একটা বিকাশের পথে তারা চলে যাবে। তিনি এটাই মনে করতেন। এবং অ্যাকর্ডিং টু দ্য উপনিষদ, ফ্রম আনন্দ অল এক্সিস্টেন্স আর বর্ন, অর্থাৎ এই আনন্দ থেকে হচ্ছে সব যে অস্তিত্ব সেটার জন্ম হচ্ছে। বাই আনন্দ দে রিমেইন ইন লাইফ এন্ড ইনক্রিজ, অর্থাৎ তাদের এই আনন্দের মাধ্যমে তারা হচ্ছে লাইফ পাচ্ছে এবং হচ্ছে বৃদ্ধি হচ্ছে তাদের, এবং টু আনন্দ দে ডিপার্ট, এবং আনন্দের কাছে তারা কিন্তু ফিরে যাচ্ছে। অর্থাৎ এই ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি, লয় এবং আবার তার কাছে লীন হয়ে যাচ্ছে সবকিছু। এই ব্রহ্মই হচ্ছে এই বিকাশ। তিনি হচ্ছে এখানে কিন্তু জড় এবং জড় থেকে যে ব্রহ্মের কাছে লীন হয়ে যাওয়া, তার মানে তিনি কিন্তু ওই যে আমরা আগেই বলেছিলাম যে জড় এবং আত্মা দুটারই কিন্তু এখানে কথা তিনি বলেছেন। তার আরেকটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ সুপার মাইন্ড অ্যান্ড ইন্টেগ্রাল ইয়োগা। আচ্ছা, এখানে আমরা দেখি যে তিনি হচ্ছে রিয়েলম অফ ব্রাহ্মণ, এটা দুটা দিক আছে। মানে যদি আমরা ব্রাহ্ম রাজ্যের কথা বলি, সেটা হচ্ছে একটা হলো মাইন্ড, একটা হচ্ছে সুপার মাইন্ড। একটা হলো মাইন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে লোয়ার হেমিস্ফিয়ার, মানে হচ্ছে একটা নিম্ন গোলার্ধ, হায়ার হেমিস্ফিয়ার যেটা হচ্ছে উচ্চ গোলার্ধ যেটা আমরা বলি। এখন মাইন্ড থেকে সেটা সুপার মাইন্ডে কিভাবে যাচ্ছে, হায়ার মাইন্ড থেকে যাচ্ছে হচ্ছে ইলুমাইন্ডেড মাইন্ড, তারপর ইনটিউশন এবং হচ্ছে ওভার মাইন্ড। অর্থাৎ মাইন্ড শেষ পর্যন্ত এই চারটি ধাপ পার হয়ে কিন্তু সুপার মাইন্ডে যাচ্ছে। আমরা একটু দেখে নিই তার এই সুপার মাইন্ড কনসেপ্ট একটু দেখে নিই আমরা। অতি মানুষ তত্ত্ব শ্রী অরবিন্দের দার্শনিক চিন্তার প্রধান অবদান। সচ্চিদানন্দের সঠিক জ্ঞান ও পূর্ণ শক্তির উপলব্ধিকেই অতি মানুষ বলা চলে। সেই উপলব্ধির সাহায্যে জগৎ ও জীবনের ঈপ্সিত দিব্য পরিবর্তন সাধিত হয়। যোগী হিসেবেই শ্রী অরবিন্দের প্রধান পরিচয়। যোগের অর্থ হলো জীবাত্মা ও পরমাত্মার মধ্যে মিলন সাধন করা। যোগ সাধনার মধ্যে দিয়ে মানুষ নিজের অন্তরে পরমাত্মার উপলব্ধি করে। ঐশ্বলীলার সময় পরমাত্মা থেকে জীবাত্মার বিচ্যুত ঘটে, কিন্তু যোগের কাজ হলো জীবাত্মা ও পরমাত্মাকে পুনরায় যুক্ত করা। শ্রী অরবিন্দের যোগ সাধনায় জ্ঞান, ভক্তি, কর্ম ছাড়াও হঠযোগ, রাজযোগ ও তন্ত্র সাধনা স্থান পেয়েছে। বিভিন্ন যৌগিক সাধনার সমন্বয়ে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন তাকে ইন্টিগ্রাল ইয়োগা বলা হয়। যোগ সাধনার জন্য বিশেষ কোনো ধর্মমত গ্রহণের বাধ্যবাধকতা নেই। তিনি কোনো নতুন ধর্মমত প্রচার করেননি। ঈশ্বরের নিষ্পৃহ মানুষও যোগ সাধনা করতে পারে, তবে যোগ সাধককে বিশ্বাস করতে হবে যে মানুষই একদিন দেহমানব হয়ে উঠবে। এর অর্থ হলো মানুষের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে। দিব্য জীবন প্রত্যয়ের অর্থ এই যে মানব মনের অহংবোধের ও ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠতে হবে। মনুষ্য স্তর হতে অতি মানুষের স্তরে উঠতে পারলে চরম সত্য ব্রহ্মকে জানা যায়। তার মতে দিব্য জীবন লাভের প্রথম সোপান হলো মানুষের স্বভাবের পরিবর্তন ঘটানো। জীব ঈশ্বরের অংশ, কিন্তু মানুষের মন অজ্ঞানে আচ্ছন্ন থাকে, তাই সে নিজেকে পাপী মনে করে নিরাশ হয়। কিন্তু তিনি বিশ্বাস করতেন বিশ্বের মানুষ একদিন দিব্য সত্তা অর্জন করবে। পূর্ণ বা দিব্য মানুষ হওয়ার জন্য নির্দিষ্ট ধর্মীয় অনুশাসন বা আচার অনুশীলনের প্রয়োজন নেই। মানুষের অভিষ্ট বস্তু হলো দিব্য জীবনের পূর্ণতা লাভ করা। তাই মানুষকে একদিকে যেমন দিব্য জীবনে সচেষ্ট হতে হবে, তেমনি ইহজীবনেও দিব্য জীবনকে প্রকাশমান করে তুলতে হবে। দিব্য জীবন লাভের জন্য মানুষকে 4টি গুণ আয়ত্ত করতে হবে: সর্বভূতে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, দেহ, প্রাণ ও মনের শক্তিবর্ধন, বীর্যের বিকাশ এবং পরম তত্ত্বের প্রতি যে শ্রদ্ধা, সেটা থাকতে হবে। According to him, integral yoga or also known as Purna Yoga or Inner Yoga consists of three-fold process. অর্থাৎ হলো অরবিন্দের মতে যে এই যে ইন্টিগ্রাল ইয়োগাটা আছে সেটা হচ্ছে পূর্ণ যোগা বা ইনার যোগা নামে পরিচিত এবং 3টা তার প্রসেস আছে।
সেটার প্রসেসগুলো হচ্ছে প্রসেস অফ সাইকেটিজাইজেশন, প্রসেস অফ স্পিরিচুয়ালাইজেশন, প্রসেস অফ সুপ্রেমেন্টালাইজেশন। অর্থাৎ দিব্য রূপান্তরের পথে শ্রী অরবিন্দ 3টি স্তরে অতিক্রম করার কথা বলছেন, যেটা আমরা একটু আগে পড়লাম। এখানে সাইকি শব্দটি অন্তরাত্মা অর্থে ব্যবহার করেছেন। প্রথম স্তরে অন্তরাত্মার সঠিক উপলব্ধি ঘটলে সাধক নিজেকে নিজের দেহ, প্রাণ ও মনের অতিরিক্ত চেতনা অনুভব করেন। দ্বিতীয় অর্থাৎ আধ্যাত্মিক উন্মেষের স্তরে উন্নীত হলে এই চেতনা দেখা দেয় যে সর্বভূতের একই আত্মা বিদ্যমান। তৃতীয় অর্থাৎ অতি মানসিক উন্মেষের স্তরে সাধকের আত্মসমর্পণের ফলে পৃথিবীতে দিব্য শক্তির অবতরণ ঘটবে ও মানুষ দেবত্ব লাভ করে। অতি মানুষের অবতরণে সমাজেরও রূপান্তর ঘটবে। অর্থাৎ এই যে আমরা পুরা তার দার্শনিক চিন্তার পর সেটা পুরাটাই কিন্তু আসলে একটা বিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু তিনি আলোচনাটা কিন্তু বিবর্তনের আলোচনাই করেছেন। এই যে অতি মানুষ অর্থাৎ অতি মানুষ তত্ত্ব এবং ইয়োগা, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পুরা বিবর্তন নিয়ে আলোচনা করেছেন। তোমরা যদি তোমাদের পরীক্ষা যদি বিবর্তন নিয়ে আসে, তোমরা কিন্তু পুরাটা উপরেই মোটামুটি শর্ট করে একটা নোট বানিয়ে ফেলতে পারো পুরাটা একটা বিবর্তন হিসেবে, অথবা যে আলাদা করে আসে যে হচ্ছে সুপার মাইন্ড তত্ত্ব কি বা হচ্ছে ইন্টিগ্রাল ইয়োগা তত্ত্ব কি, সেটা তোমরা আলাদা করে দিতে পারবে। আজকে আর নয়, তোমাদের এই পর্যন্ত থাকবে আজকে। তোমাদের সকলকে এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মনে চলবে এবং আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ভালো থাকো তোমরা।